নমস্কার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ড্রাইভিং থ্রু লাইফ। আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আমাদের বর্তমান যে সিরিজটা আমরা আপলোড করছি ইলুমিনেটেড ক্যালকাটা, তার বিগত 3টা এপিসোড আপনারা অনেকেই দেখেছেন, প্রশংসা করেছেন, লাইক করেছেন, তার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। এখন আমরা আমাদের এই পর্বের 4th এবং শেষ এপিসোডটা আপলোড করব এবং এই পর্বে আমরা কলকাতার বিশিষ্ট কতগুলো আর্কিটেকচার এবং অবশ্যই রাতের আলোয় আলোকিত হয়ে এই আর্কিটেকচারগুলো আরো কত মোহময়, আরো কত সুন্দর হয়ে ওঠে, আমরা সেটা দেখব। থাকুন আমাদের সঙ্গে, ভিডিওটা দেখুন। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটা প্রেস করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওগুলো আপলোড হলে আপনারা নোটিফিকেশন পেতে পারেন। সঙ্গে থাকুন, চলুন আমরা বেরিয়ে পড়ি কলকাতার রাস্তায় আরো কিছু আলোকিত ভবন দেখবার জন্য। 1830 সালে নির্মিত বাবু রাজচন্দ্র ঘাট হলো কলকাতার দ্বিতীয় প্রাচীনতম ঘাট। রানী রাসমণি তার প্রয়াত স্বামী বাবু রাজচন্দ্র দাসের স্মৃতির উদ্দেশ্যে এটি নির্মাণ করিয়েছিলেন। মূলত এটি যানবাজারে রানী রাসমণির বিশাল অট্টালিকার সাথে সরাসরি সংযোগকারী একটি পথ ও স্নানের ঘাট হিসেবে ব্যবহৃত হতো। উচ্চ স্তম্ভ বিশিষ্ট এই সুদৃশ্য মণ্ডপটি ডোরিক গ্রিক স্থাপত্য শৈলীর এক অনন্য নিদর্শন। নদীপথে আগত বিশিষ্ট অতিথিদের অভ্যর্থনা জানানোর উদ্দেশ্যে ব্রিটিশ আমলে নির্মিত স্থাপনাগুলোতে সাধারণত এই ধরনের স্থাপত্য শৈলী দেখা যেত। ঘাটটির সম্মুখভাগের ওপরের দিকে ত্রিকোণাকৃতি অংশের নিচে একটি মার্বেল ফলকে উল্লেখ রয়েছে যে তৎকালীন গভর্নর জেনারেল লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক জনকল্যাণমূলক সুবিধা বৃদ্ধির লক্ষ্যে এর নির্মাণ কাজে উৎসাহ ও সহায়তা প্রদান করেছিলেন। কলকাতার সঙ্গে যে দুটি স্থাপত্যের নাম অঙ্গাঙ্গিভাবে জড়িত তার একটি অবশ্যই হুগলি নদীর ওপর নির্মিত ব্যালেন্সড ক্যান্টিলিভার হাওড়া ব্রিজ বা রবীন্দ্র সেতু। 1874 সালে নির্মিত হাওড়া ও কলকাতার সংযোগকারী ভাসমান পন্টন ব্রিজটির বদলে 1942 সালে এই ব্রিজটির নির্মাণ হয় এবং 1943 সালে জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়। এর নকশা প্রস্তুত করেছিল ব্রিটিশ পরামর্শক প্রতিষ্ঠান মেসার্স র্যান্ডেল পামার অ্যান্ড ট্রিটন এবং এর মূল নকশা বা ব্লু প্রিন্টটি তৈরি করেছিলেন তাদের প্রধান ড্রাফটসম্যান মিস্টার ওয়ালটন। নকশাটি ব্রিটিশদের হলেও এই নির্মাণ কাজ এবং প্রয়োজনীয় উপকরণ সংগ্রহের ক্ষেত্রে ভারতীয়দের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সেতুতে ব্যবহৃত প্রায় সমস্ত ইস্পাত টাটা স্টিল কর্তৃক উৎপাদিত হয়েছিল। কলকাতার মুখ্য প্রবেশদ্বার হিসাবে এই সেতুটিকে গড়ে রোজ 1 লক্ষ গাড়ি ও 1.5 লক্ষ পথচারী ব্যবহার করেন। এবার আমরা চলে এসেছি উত্তর কলকাতার 92B শোভাবাজার স্ট্রিটে অবস্থিত বিকে পাল হাউসে। এটি প্রখ্যাত রসায়নবিদ ও ব্যবসায়ী বটকৃষ্ণ পালের ঐতিহাসিক বাসভবন এবং তার ব্যবসায়িক সদর দপ্তর। এই ভবনটি এবং এর 1858 সালের ওষুধের দোকানটি 19বিংশ শতকে বাঙালি জাতির উদ্যোক্তা সুলভ মানসিকতার এক অনন্য প্রতীক। বটকৃষ্ণ পাল 1835 সালে শিবপুরে জন্মগ্রহণ করেন। অল্প বয়সে পিতৃহীন হওয়ার পর মাত্র 12 বছর বয়সে তিনি কলকাতায় চলে আসেন এবং তার এক কাকার আয়ুর্বেদিক দোকানে কাজ শুরু করেন। প্রচলিত কাহিনী অনুযায়ী মিস্টার এডওয়ার্ডস নামের এক ব্রিটিশ সরকারি কর্মকর্তার ফেলে যাওয়া একটি স্যাডেল ব্যাগ খুঁজে পেয়ে বটকৃষ্ণ পাল তাকে তা ফেরত দেন। এতে মুগ্ধ হয়ে এডওয়ার্ড সাহেব ম্যালেরিয়ার টনিক তৈরির একটি ফর্মুলা বটকৃষ্ণ বাবুর সাথে ভাগ করে নেন। বটকৃষ্ণ বাবু এটি উৎপাদন শুরু করেন এবং এডওয়ার্ডস টনিক নামে এটি ভারত, বার্মা ও সিলন জুড়ে প্রতিটি ঘরে ঘরে অত্যন্ত জনপ্রিয় ও অপরিহার্য একটি পণ্যে পরিণত হয়। লাল ইটের তৈরি 3 তলা বিশিষ্ট এই ঐতিহ্যবাহী ভবনটি বটকৃষ্ণ বাবুর পুত্র স্যার হরিশঙ্কর পাল, যিনি কলকাতার মেয়রের দায়িত্বও পালন করেছিলেন, তাদের সমৃদ্ধশালী প্রতিষ্ঠান বিকে পাল অ্যান্ড কোম্পানির কার্যালয় হিসাবে ব্যবহার করতেন।
এই বাড়িটি স্বাধীনতা সংগ্রামের এক গোপন আশ্রয়স্থল হিসাবে কাজ করত। বাড়িটির ভূগর্ভস্থ কক্ষ এবং দাতব্য চিকিৎসালয়গুলোর ব্যবহার করে ভারতীয় বিপ্লবীদের কাছে গোপনে অ্যাসিড, রাসায়নিক দ্রব্য এবং অস্ত্র সরবরাহ করা হতো। এই ঐতিহ্যবাহী ভবনটি এখনও পরিবারের মালিকানাধীন এবং এর ওষুধের দোকানটি রাজ্যের অন্যতম প্রাচীন ব্যবসা প্রতিষ্ঠান হিসাবে আজও সচল রয়েছে, যা পাল পরিবারের পরবর্তী প্রজন্মরা পরিচালনা করছেন। এখন আমরা চলে এসেছি কলকাতার 93 আচার্য প্রফুল্লচন্দ্র রোডে আচার্য ভবনের সামনে। এই ভবনটি ছিল বিশিষ্ট বিজ্ঞানী স্যার জগদীশ চন্দ্র বসু এবং লেডি অবলা বসুর ঐতিহাসিক বাসভবন। 1902 সালে নির্মিত এই ভবনটি ছিল বঙ্গীয় নবজাগরণের অন্যতম প্রধান কেন্দ্রবিন্দু এবং এর স্থাপত্য শৈলীতে বাইরের দিকে ঔপনিবেশিক রীতি এবং ভেতরের অংশে ইংরেজি ও ভারতীয় নকশার এক অনন্য সংমিশ্রণ দেখা যায়। ভবনের অন্তর্ভাগ নন্দলাল বসুর মতো কিংবদন্তি ভারতীয় শিল্পীদের আঁকা ফ্রেস্কো, মুরাল এবং শিল্পকর্ম দ্বারা অনন্যভাবে সজ্জিত। এই বাড়িটি ছিল তৎকালীন যুগের শ্রেষ্ঠ মনীষীদের মিলনস্থল। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, স্বামী বিবেকানন্দ, ভগিনী নিবেদিতা ও মহাত্মা গান্ধীর মতো বিশিষ্ট ব্যক্তিত্ব এবং পরবর্তীকালে রোমারোলা ও জর্জ বার্নার্ড শয়ের মতো আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন অতিথিরা নিয়মিত এখানে আসতেন। স্যার জেসি বোস এই বাড়িটিরই বিভিন্ন কক্ষ ও গবেষণাগারে বসে রেডিও তরঙ্গ এবং উদ্ভিদের সাড়া প্রদানের বিষয়ে তার অনেক যুগান্তকারী ও বিশ্ব পরিবর্তনকারী পরীক্ষা নিরীক্ষা সম্পন্ন করেছিলেন। 1931 সালে প্রতিষ্ঠিত স্যার জেসি বোস ট্রাস্ট এই বাড়িটি এবং বিজ্ঞানীর ব্যবহৃত অধিকাংশ মূল সামগ্রী সযত্নে এখানে সংরক্ষণ করে রেখেছে। বর্তমানে দর্শনার্থীরা এখানে স্যার জেসি বোসের দ্বারা আবিষ্কৃত বিভিন্ন যন্ত্রপাতি যেমন ক্রেস্কোগ্রাফ, গবেষণাগারের সরঞ্জাম, আলোকচিত্র, হাতে লেখা ডায়েরি এবং সেই বারান্দাটি দেখার সুযোগ পান যেখানে বসু ও শ্রী রবীন্দ্রনাথ ঠাকুর দীর্ঘ সময় দার্শনিক আলোচনায় লিপ্ত হতেন। আচার্য ভবনের ঠিক উল্টো দিকে 294 এপিসি রোডের ওপর রয়েছে 1890 সালের 16 মে সাধারণ ব্রাহ্ম সমাজের উদ্যোগে প্রতিষ্ঠিত ব্রাহ্ম বালিকা শিক্ষালয়। কলকাতার অন্যতম প্রাচীন ও মর্যাদাপূর্ণ এই বালিকা বিদ্যালয়টি গড়ে তোলা হয়েছিল বালিকাদের সুদৃঢ় নৈতিক ও ধর্মীয় মূল্যবোধের ওপর ভিত্তি করে আধুনিক শিক্ষা প্রদান করার উদ্দেশ্যে। এই বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা কমিটির সদস্য ছিলেন পণ্ডিত শিবনাথ শাস্ত্রী, দ্বারকানাথ গঙ্গোপাধ্যায় এবং উপেন্দ্র কিশোর রয়চৌধুরীর মতন রেনেসা বাংলার দিকপাল ব্যক্তিত্ববর্গ। স্যার জগদীশ চন্দ্র বসুর স্ত্রী লেডি অবলা বসুর উদ্যোগে ভারতে মন্টেসরি শিক্ষা ব্যবস্থা সর্বপ্রথম এই বিদ্যালয়টিতেই শুরু হয়। ভারতের প্রথম মহিলা স্নাতক কাদম্বিনী বসু এই বিদ্যালয়েরই একজন কৃতী ছাত্রী ছিলেন। শ্রদ্ধা, বিচার বুদ্ধি ও সেবা এই মূল মন্ত্র দ্বারা অনুপ্রাণিত হয়ে এই প্রতিষ্ঠানটি বহু প্রজন্মের বিশিষ্ট শিক্ষাবিদ, লেখক, শিল্পী ও স্বাধীনতা সংগ্রামীদের গড়ে তুলেছে। কলকাতা ময়দানের উত্তর পূর্ব কোণায় দাঁড়িয়ে রয়েছে অতি বিখ্যাত পূর্বের অক্টারলোনি মনুমেন্ট বা আজকের শহীদ মিনার। বিখ্যাত ইংরেজ সাহিত্যিক মার্ক টোয়েন এই মনুমেন্টটির নাম দিয়েছিলেন মেঘচুম্বী স্মৃতিস্তম্ভ বা দ্য ক্লাউড কিসিং মনুমেন্ট। 48 মিটার বা 157 ফুট উঁচু এই মিনারটি 1804 খ্রিস্টাব্দে মারাঠাদের বিরুদ্ধে দিল্লি রক্ষায় এবং অ্যাংলো নেপালি যুদ্ধ বা গোর্খা যুদ্ধে গোর্খাদের বিরুদ্ধে ইস্ট ইন্ডিয়া কোম্পানির মেজর জেনারেল স্যার ডেভিড অক্টারলোনির জয়ের স্মারক হিসাবে 1828 খ্রিস্টাব্দে নির্মাণ করা হয়েছিল। 1969 সালে 9 অগস্ট তৎকালীন বাংলার যুক্তফ্রন্ট সরকার ভারতীয় স্বাধীনতা আন্দোলনের শহীদদের স্মৃতির উদ্দেশ্যে এটিকে নতুন করে উৎসর্গ করে এবং এর নাম অক্টারলোনি মনুমেন্ট থেকে পরিবর্তন হয়ে শহীদ মিনার রাখে। বার্ন অ্যান্ড স্ট্যান্ডার্ড দ্বারা নির্মিত এই মিনারটিতে
বিভিন্ন নির্মাণ শৈলীর সংমিশ্রণ ঘটেছে। এর ভিত্তিপ্রস্তর মিশরীয় শৈলীতে নির্মিত, খাঁজকাটা স্তম্ভটি গ্রিক শৈলীর, উপরের অংশটি সিরীয় শৈলীর এবং চূড়ায় রয়েছে তুর্কি গম্বুজ। এর উপরের অংশে দুটি বারান্দা রয়েছে এবং 223টি ধাপ বিশিষ্ট সর্পিল সিঁড়ি বেয়ে মিনারের ওপরের তলায় ওঠা যায়। শহীদ মিনারের দক্ষিণে অবস্থিত বিশাল প্রান্তরটি শহীদ মিনার ময়দান বা ব্রিগেড গ্রাউন্ড নামে পরিচিত। রাজনৈতিক সমাবেশ ও মেলার স্থান হিসাবে এর দীর্ঘ ইতিহাস রয়েছে। 1931 সালে ইন্ডিয়ান ইম্পেরিয়াল পুলিশের হাতে সন্তোষ কুমার মিত্র ও তারকেশ্বর সেনগুপ্তের হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে এখানে সর্বপ্রথম রাজনৈতিক সভাটি আয়োজিত হয়েছিল এবং এই সভাটির সভাপতিত্ব করেছিলেন স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর। আলোকিত কলকাতা সিরিজের শো স্টপার অবশ্যই ভিক্টোরিয়া মেমোরিয়াল। 1901 সালে রানী ভিক্টোরিয়ার মৃত্যুর পর তৎকালীন ভাইসরয় লর্ড কার্জন মহারানী ভিক্টোরিয়ার সম্মানে এই বিশাল রাজকীয় মার্বেল পাথরের ভবনটি নির্মাণের পরিকল্পনা করেছিলেন। এর 4 জানুয়ারি প্রিন্স অফ ওয়েলস, পরবর্তীতে রাজা পঞ্চম জর্জ এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এবং 1921 সালে প্রিন্স অফ ওয়েলস, পরবর্তীতে রাজা অষ্টম এডওয়ার্ড আনুষ্ঠানিকভাবে জনসাধারণের জন্য এই স্মৃতিসৌধটি উন্মুক্ত করেন। ব্রিটিশ স্থপতি স্যার উইলিয়াম এমারসন এর নকশা করেন এবং ভিনসেন্ট জে অ্যাশের তত্ত্বাবধানে নির্মাণ কাজ সম্পূর্ণ হয়। রাজস্থানের মাকরানার সাদা মার্বেল পাথর যা দিয়ে তাজমহল নির্মিত হয়েছিল, সেই একই মার্বেল পাথর দিয়ে ভিক্টোরিয়া মেমোরিয়াল নির্মিত হয়। এই ভবনটিতে ইতালীয় রেনেসাঁ স্থাপত্য শৈলী ও মুঘল স্থাপত্য রীতির এক অপূর্ব সংমিশ্রণ ঘটেছে। এর কেন্দ্রীয় গম্বুজের চূড়ায় 16 ফুট উচ্চতার অ্যাঞ্জেল অফ ভিক্টরি নামে ব্রোঞ্জ নির্মিত একটি ঘূর্ণায়মান মূর্তি রয়েছে, যা স্যার টমাস ব্রুক তৈরি করেছিলেন। शुभ सुख चैन की बरखा बरसे, भारत भागे जाओ। पंजाब सिंध गुजरात मराठा कावेरी उत्कल बंगा, चंचल सागर विंध्य हिमालय, नीला यमुना गंगा। तेरे नित गुण गाए, तुझसे जीवन माए, हर दिन गाए आशा। सूरज बनकर जग पर चमके, भारत भाग्य विधाता। जय हो, जय हो, जय 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 हो, भारत नाम सुभागा।